Good afternoon, students. Good আমি জেহি স্যার বলছি। Good afternoon, sir and ma'am. ঠিক আছে যাচ্ছে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? Good afternoon, sir. Yes, sir. Good afternoon, ma'am. Good afternoon, sir and ma'am. আমি তো কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না, প্রিয়াঙ্কা। দেখা যাচ্ছে না আমার- কোনো কি? হ্যাঁ, ছবির উপর দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আজ আমরা ইনভলিউট শুরু করব। ইনভলিউট হচ্ছে একটা কার্ভ যেটা কিনা রোলস করছে উইদাউট স্লিপিং অফ আ পলিগন অর আ সার্কেল। ঠিক আছে, আগের দিন আমরা সাইক্লয়েড করেছি। সাইক্লয়েডে কারো কোনো প্রবলেমস আছে? সবাই সাইক্লয়েড করতে পেরেছো? Ma'am. Yes, ma'am. হ্যালো ম্যাম। হ্যালো বলো হ্যাঁ, বলো। একটা সাইক্লয়েড একটু প্রবলেম করছে। আমি একটা ইয়েটা পাঠিয়েছিলাম গ্রুপে, আমরা একটা পোস্টটা পাঠিয়েছিলাম, তো আমার ওটা কি প্রবলেম হচ্ছে ম্যাম এটা বুঝতে পারছি না ম্যাম। কি নাম ঠিক তোমার? আছে, আমি বলো। তো অর্পণ। personally পরে ক্লাসে পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্পণে যেটা হয়েছিল সেটা হরাইজন্টাল লাইনগুলো আসছিল না। আমি বোধহয় লিখেছিলাম সেটা, যে কি ছাড়া কি হচ্ছিল, হরাইজন্টাল লাইনগুলো না এলে পরে তুমি সেখানে কাটিং, তুমি প্রসিডিওরটা তুমি ঠিক করেছো তো? হ্যাঁ স্যার, আমি প্রসিডিওরটা একদম কারেক্ট মানে ঠিকই করেছি। আমি পুরো হরাইজন্টাল মানে সেট স্কোয়ার দিয়ে লাইনগুলো টেনেছি, হরাইজন্টাল লাইন আদার্স যে প্রসেসগুলো ম্যাম স্যার বলে দিচ্ছি সেই প্রসেসে ইয়ে করছিলাম স্যার। তুমি পার্সোনালি আবার ম্যামকে পাঠাও, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আমাকে আছে ঠিক আছে পার্সোনালি ঠিক পাঠাও, আছে। আমি তোমায় নামটা Okay, মনে okay, রাখো। আচ্ছা, অনেকগুলো ড্রয়িং আছে তো কার কোনটার প্রবলেম আমরা ঠিক মনে রাখতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম, আমি পার্সোনালি তোমায় বলে দেবো, কোনো প্রবলেম নেই। এবার দেখো, ইনভলিউট জিনিসটা নামটা যতটা খটোমটো, জিনিসটা অতটা খটোমটো নয়। ছোটবেলায় আমরা তো খেলতাম, তোমরা লাট্টু নিয়ে খেলেছো কিনা জানি না। লাট্টু নিয়ে যদি খেলে থাকো তাহলে দেখবে যে লাট্টুটাকে ফার্স্ট একটা সুতো দিয়ে আমরা ঘোরাই, মানে সুতো দিয়ে রোল করি, পেঁচিয়ে ফেলি, সুতো দিয়ে পেঁচাই, পেঁচানোর পর তাকে যখন মাটিতে ফেলি তখন সুতোটা খুলে আসে, লাট্টু থেকে খুলে আসে এবং লাট্টুটা ঘোরা শুরু করে। ওই যে সুতোটা খুলে আসছে, ওই নেচার অফ কার্ভটাকে আমরা বলছি কিন্তু ইনভলিউট। ঠিক আছে, বোঝা গেল এক্সাম্পলটা? লাট্টুর সুতো। ঠিক আছে, লাট্টু নিয়ে খেলেছো কেউ? নাহলে তো বুঝতেই পারবে না জিনিসটা কি। ইয়েস ম্যাম। হ্যাঁ, ma'am. হ্যাঁ ম্যাম খেলেছি। এক্সাম্পলটা বোঝা গেল? খেলা আছে, ইও বলে একটা খেলা আছে এরকম, যেটা এরকম আছে যে একটা সার্কুলার ডিস্কের হুইলের মধ্যে লাগানো থাকে, সুতোটাকে ওয়েন্ডিং করা থাকে। এবার সেটা যখন খোলা হয় তখন কি হয়, ওর সেই খোলার সময় ওর এন্ড পয়েন্টের যে সঞ্চার পথ বা লোকাস আমরা পাই, সেটা হচ্ছে আমাদের ইনভলিউট। অ্যাকচুয়ালি ইনভলিউট কি, ধরো কোনো পেন্টাগন বা কোনো পলিগন বা কোনো সার্কুলার কোনো কিছু অবজেক্টের ওপর যখন কোনো থ্রেডকে ওয়াইন্ডিং করে রাখা হয়, অর্থাৎ পেঁচিয়ে রাখা হয়, এরপর যখন আনউন্ডেড করা হয়, ওটা খুলতে থাকে, তখন তার থ্রেডের লাস্ট পয়েন্টের যে লোকাস পাই সেটা হচ্ছে ইনভলিউট। দ্য লোকাস when the thread or rope is unwounded from a circular or any polygonal object, then the end of the thread or wire is the locus of this point is called the involute. অর্থাৎ এখানে কি হচ্ছে, আমি একটু ভালো করে যদি বুঝিয়ে বলতে, একটু ভিজুয়ালাইজ করো প্লিজ। একটা গোল কোনো একটা, তুমি মনে করো তুমি একটা রাউন্ড শেপের কোনো কিছুর মধ্যে তুমি পিছিয়েছো দড়িটাকে, এবার সেটাকে আস্তে আস্তে খুলছো। যতটা খুলবে, ওর যা পেরিমিটার, ওই হুইলটার তার পেরিমিটার আছে, ওই হুইলটা একবার একটা পেরিমিটার পুরো দড়ি খুলে দেবে একবার সার্কুলার মোশনের জন্য। অর্থাৎ একবার যখন ও ঘুরবে তখন ওই সার্কেলটা যে পেরিমিটার হবে সেই পরিমাণ দড়িকেই ও খুলবে। আস্তে আস্তে দড়িটা বড় হতে আরম্ভ করবে, খুলতে থাকবে যখন। তার যে লোকাসটা আমরা আঁকবো, এটা একটু বলার সময় হয়তো একটু বুঝতে অসুবিধা হলো, একটু ড্রয়িংটা হয়ে গেলে পরে তোমরা কিন্তু আমাদের কথাগুলো আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে একটু ম্যাডাম বোর্ডে প্রেজেন্ট করুক, তারপর আমরা ব্যাপারটাকে আরেকবার বুঝিয়ে বলছি। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলছি, আমি আমাদের সিলেবাসে আছে পলিগন এবং সার্কেলের ইনভলিউট। সার্কেলের ইনভলিউটটা আমি ভিডিও অলরেডি করে রেখেছি, তোমাদেরকে ক্লাসটা শেষ হলেই পাঠিয়ে দেবো, যেমন আগের গুলো পাঠিয়েছি। আজকে আমরা স্কোয়ারেরটা দেখে নেব। আমি স্কোয়ারেরটা বোর্ডে আঁকবো আর স্যার স্কোয়ারেরটা বোর্ডে এঁকে দেবেন যেমন করে স্যার আঁকেন। কাজেই নিশ্চয়ই তোমরা সেটা থেকে আঁকতে পারবে, কোনো প্রবলেম হবে না, তাই তো? Yes, sir. প্রবলেম হবে? নিশ্চয়ই হবে না।
এবং আমি সার্কেলেরটা বুঝিয়েও দেবো, বোর্ডে একবার বুঝিয়ে দেবো। কাজে আমাদের একটু স্পিডে আজকে করতে হবে। শুরু করছি। Draw an involute of a square of 40 millimeter sides. আরেকবার পড়ে দিচ্ছি। Draw an involute of a square of 40 millimeter sides. অর্থাৎ একটা 40 মিলিমিটার সাইডের স্কোয়ারের আমাকে ইনভলিউট আঁকতে হবে। ঠিক আছে? 40 মিলিমিটার কেন নিচ্ছি? 40 মিলিমিটার নিলে স্কোয়ারের শেপটা এবং সাইজটা একটু ঠিকঠাক আসবে, 30 নিলে কিন্তু অনেকটা ছোট আসবে। কোয়েশ্চেন কি লেখা হয়ে গেছে? আমি মুছে দেবো। প্রিয়াঙ্কা একটা রিকোয়েস্ট ছিল। প্রিয়াঙ্কা কোশ্চেনের লাস্টের অংশটা দেখতে কোশ্চেনটা বলবেন? হ্যাঁ, কোশ্চেন বলছি। জয়ন্ত বল। হ্যাঁ, আমি একটা কথা বলছি। প্রিয়াঙ্কা 40 মিলিমিটার যদি সাইড লেন্থ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওটা ইনভলিউটে অনেক বেড়ে যাবে না? শীটে জায়গা বেশি লাগবে না? তাহলে 30 করব। তুই স্কোয়ারের ভেতরে কোনো তো ফাংশন নেই, তুই ওটাকে 20 করে দে। 20 করব। না, আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো এখানে করব। আচ্ছা, আমরা যদি 40 করি আর ছেলে যদি শেখাই যে 1:2 স্কেলিং করা, কেমন হয়? হ্যাঁ স্যার, সেটাই করুন। তাহলে আমরা ফার্স্ট টাইম 1:2 স্কেলে করব। ম্যাডাম ওটা 40 তে রাখুক, আমরা ওটাকে ড্রয়িং করার সময় কিছু স্কেলিং করা শিখবো আজকে ওটার মধ্যে। ঠিক আছে? ওকে প্রিয়াঙ্কা, 40। কোশ্চেনটা আরেকবার পড়তে বলেছিল আমাকে। কোশ্চেনটা হচ্ছে ড্র অ্যান ইনভলিউট অফ আ স্কোয়ার অফ 40 মিলিমিটার সাইডস। অর্থাৎ একটা স্কোয়ার যার প্রত্যেকটা সাইড 40 মিলিমিটার, তার আমাকে ইনভলিউট ড্র করতে হবে। ঠিক আছে? কোশ্চেন লেখা হলে বলবে, আমি কোশ্চেনটা মুছে দেবো। যাদের কোশ্চেন লেখা হয়ে গেছে তারা একটা 40 মিলিমিটারের স্কোয়ার এঁকে ফেলো। পেনেই আঁকো, স্কেল বা এ দিয়ে আঁকার কোনো দরকার নেই। রাফলি একটা স্কোয়ার আঁকো 40 মিলিমিটার, এমন ভাবে আঁকবে তার কিন্তু চারিদিকে জায়গা লাগবে, চারিদিকে একদম সেন্টারে আঁকবে স্কোয়ারটাকে। ইনভলিউট আঁকতে গেলে সবসময় সেন্টারটাকে বেছে নিতে হবে। কোশ্চেন মুছবো? মুছে দিন ম্যাম। ওকে। ম্যাম 40 মিলিমিটারের পর কি লেখা আছে? সাইডস, সাইডস, সাইডস মানে বাহু। ফার্স্ট অফ অল একটা স্কোয়ার আমি আঁকবো। স্যার কি বললেন? হাফ স্কেলে আঁকতে। তার মানে আমি কত নেব? সাইডটা 40 আমার দেওয়া ছিল। হাফ স্কেলে যদি আঁকি তাহলে আমার সাইডটা আমি কত নেব? 20 নেব। 20 নিয়ে একটা স্কোয়ার এঁকে ফেললাম। সবাই নিশ্চয় স্কোয়ার আঁকতে পারবে, কোনো প্রবলেম নেই। আমি নামগুলো ভেতরে দিচ্ছি। কেন ভেতরে দিচ্ছি তার কারণ আছে। এ বি সি ডি, স্কোয়ারের 4টে সাইড, নাম দিলাম এ বি সি ডি। প্রত্যেকটার থেকে আমি ট্যানজেন্ট আঁকবো। ম্যাম কি আঁকবেন? ম্যাম কি আঁকবেন? ট্যানজেন্ট। প্রতিটা সাইডকে এক্সটেন্ড করে দিলেই এসে যাবে। প্রতিটা সাইডকে এক্সটেন্ড করে দিচ্ছে ম্যাম। টি বসে এদিকে সোজা টানবে, সেট স্কোয়ার দিয়ে নিচে টানবে। বি এর জন্য এইদিকে টানবে টি বসিয়ে স্ট্রেট, আর সিডির জন্য এই স্ট্রেট। ঠিক আছে? আরেকবার বলবো, রিপিট করব? ইয়েস ম্যাম, আরেকবার রিপিট করুন। হ্যাঁ, আমার ছিল 40 মিলিমিটার সাইডের একটা স্কোয়ার আঁকার ছিল, কিন্তু স্যার বলে সেটা আমাদের জায়গা হবে না। সেজন্য আমরা কি করলাম, কোশ্চেনটাকে চেঞ্জ করলাম না, আমরা স্কেলটা হাফ স্কেলে করলাম। অর্থাৎ 1:2 স্কেলে আমরা ড্রয়িংটা করব। হাফ স্কেল করার জন্য আমার 40টা হয়ে গেল 20। আমি 20 মিলিমিটার সাইড নিয়ে একটা স্কোয়ার ড্র করলাম, যার নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে? এক মিনিট, আমি হাফ স্কেল একটু বুঝিয়ে দিই।
প্রিয়াঙ্কা 1 মিনিট আমি আচ্ছা। হাফ স্কেলটা বুঝিয়ে দিলাম, বুঝতে সুবিধা ঠিক হবে। আছে। যে আমরা হচ্ছে করবো যে হাফ স্কেল, এর কারণটা হচ্ছে যে ম্যাডাম যে ডাইমেনশনটা দিয়েছেন সেটা হচ্ছে 40 মিলিমিটার। তো হঠাৎ হাফ স্কেল হলে কত নেব? হাফ স্কেল মানে অ্যাকচুয়ালি হাফ হচ্ছে ড্রয়িংটা, অ্যাকচুয়ালি অবজেক্ট লেন্থ 40 যেটা ম্যাডাম বলেছেন, আর ড্রয়িং লেন্থ গুলো সব হাফ হাফ হয়ে যাবে। তাহলে ড্রয়িং লেন্থ যদি 40 হয় তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত হবে? এই সরি, অ্যাকচুয়াল লেন্থ 40 হয়, ড্রয়িং লেন্থ কত হবে? তার হাফ, অর্ধেক 20 মিলিমিটার। তাহলে আমার সমস্ত ডাইমেনশন গুলোকে আমি হাফ হাফ করে নেবো, অর্থাৎ 20। আমি মেজার করবো 20, ডাইমেনশনে লিখবো 40, সেটা পরে আসছি। আগে আমি সমস্ত ডাইমেনশন গুলো হাফ হাফ করে নেবো, অর্থাৎ 20 মিলিমিটার মেজারমেন্ট করে আমি একটা স্কোয়ার প্রথমে এঁকেছি। আঁকার পর প্রতিটা পয়েন্টকে, প্রতিটা যে সাইড আছে সেই সাইডটাকে এক্সটেন্ড করে দিয়েছি, যেমন করে এক্সটেন্ড করা যায়, অর্থাৎ হরাইজন্টালি হরাইজন্টালি, আর যেগুলো ভার্টিক্যাল আছে সেগুলো ভার্টিক্যালি ম্যাডাম এক্সটেন্ড করেছেন, চারদিকে এক্সটেন্ড করে দেওয়া হলো, ব্যাস। এবার প্রিয়াঙ্কা ম্যাডাম কি বলছিল শুনে নাও। এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকের? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। যেটা বললে ম্যাম এই যে সেটা যদি হরাইজন্টাল লাইনটা ওটা কোনো মাপ নেই তো? বলো। হরাইজন্টাল লাইনটা যে টেনেছেন কোনো মাপ নেই তো? যে কোনো মাপ তো? কোনো মাপ নেই, কোনো মাপ নেই এখনো পর্যন্ত, জাস্ট স্ট্রেট স্ট্রেট করে টানো। স্যার যেটা বলেন স্কেলিংটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। আরেক মানে হচ্ছে আমাদের হচ্ছে ড্রয়িং লেন্থ বাই অবজেক্ট লেন্থ, ঠিক আছে? তাহলে আমি ড্রয়িং লেন্থ নিচ্ছি 20, অবজেক্ট লেন্থ নিচ্ছি 40, অর্থাৎ আমার স্কেলটা হয়ে গেল 1:2। বোঝা গেল? বুঝতে পারলো? সবাই বুঝতে পারলে? ইয়েস ঠিক ম্যাম। আছে। এবার খুব ইজি একটা ড্রয়িং আমরা ড্র করতে চলেছি। ফার্স্ট অফ অল আমি কি করব, এ কে সেন্টার করব। সেন্টার করছি এ, আমি ওখানটাই লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস। সেন্টার করছি এ, রেডিয়াস নিচ্ছি এডি, এই মাপটা আমি নিচ্ছি রেডিয়াস। সেন্টার এ নিলাম, রেডিয়াস এডি নিলাম, নিয়ে কম্পাস দিয়ে আমি একটা আর্ক ড্র করে ফেললাম। এই যে পয়েন্টটা পেলাম, পয়েন্টটার নাম আমি দিলাম P1। যে পয়েন্টটা পেলাম তার নাম আমি দিলাম P1। এবার আমাকে বলো তো AD ইজ ইকুয়াল টু AP1 আমি কি লিখতে পারি? ইয়েস ম্যাম। ভেবে বলো সবাই একটু দেখো, AD ইজ ইকুয়াল টু AP1 কে আমি লিখতে পারি? Yes, ma'am. ঠিক আছে। এরপর আমি চলে এলাম, আমার এর পয়েন্ট হয়ে গেল। এবার আমি আসবো বি তে। বি তে আসতে গেলে আমাকে কি করতে হবে? এই মাপটা প্লাস এই মাপটা নিয়ে আমাকে একটা আর্ক ড্র করতে হবে। কোন মাপ? এডি এবং এবি। তাহলে কি আমি এই মাপটা নিতে পারি ডিরেক্ট? আমি যদি BP1 নিই তাহলে কি সেটা এডি প্লাস এবি হচ্ছে? ভালো করে দেখো। ইয়েস ম্যাম হচ্ছে। সবাই দেখো ভালো করে। আমি যদি Yes, ma'am. BP1 মাপটা নিই তাহলে সেটা এডি আর এবি ইকুয়াল হচ্ছে। তাহলে আমি কি করব? বি কে সেন্টার করব, বি থেকে P1, অর্থাৎ আমার সেন্টার হলো বি, রেডিয়াস হচ্ছে BP1, সেন্টার বি, রেডিয়াস BP1 নিয়ে আমি আরেকটা আর্ক নেব এবং সে অবশ্যই এর কন্টিনিউয়েশন হবে। এই পয়েন্টের আমি নাম ধরো দিলাম P2। এইটুকু সবাই বুঝেছো? এইখানে ফ্রেঞ্চ Yes, ma'am. কার্ভ ইউজ করতেই হবে না। সব থেকে মজার যেটা, এখানে আমাদের ফ্রেঞ্চ কার্ভই ইউজ করতে হবে না। এইটাই কিন্তু আসছে আমার সঞ্চার পথ বা আমার ইনভলিউট, এটাই আমার ইনভলিউট হচ্ছে কিন্তু। এরপর আমি আসবো সি তে। সি এর জন্য আমি কি বলছি? বলো। আমি BP1 যেটা করেছেন এডি প্লাস এবি, এই স্টেপটা একটু দেখান। হ্যাঁ দেখো, আমার তার আগে এটা বুঝেছো কি? এডি সমান AP1, এডি সমান AP1 হ্যাঁ ম্যাম, ওটা বুঝেছি। হয়েছে তো? এবার আমি বি তে আসবো, আমাকে করতে হবে কি? বি তে যখন আমি আসবো তখন আমাকে দুটো সাইড নিতে হবে যারা হচ্ছে এডি আর এবি। এবারে এডি সমান যেহেতু AP1 আছে তাহলে আমি বি এ প্লাস AP1 সমান আমি BP1 করতে পারি। দেখো
ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম করতে পারবো। এটাই বলেছি বাবা, এটাই বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। এই অব্দি ক্লিয়ার সবার? আবার সিটা দেখো, যার প্রবলেম হচ্ছে Yes. সিটা দেখো, সিটা দেখলে বুঝতে পারবে। সিতে তাহলে আমাকে কি করতে হবে? সি এর জন্য আমাকে করতে হবে কি, এডি প্লাস এবি প্লাস বিসি, এই করতে হবে। তাহলে কি আমি সেটা লিখতে পারি যে সি টু পি, সি থেকে পি টু যদি আমি করি, আমি কি সেটা লিখতে পারি? সি থেকে পি টু, দেখো এপি ওয়ানে কে ছিল, বি থেকে পি ওয়ানে আমরা পেয়ে গেছিলাম কাকে, বি থেকে পি ওয়ান বিপি ওয়ান, এটা পেয়েছিলাম। এবার তার সাথে আমি যদি সি কে যোগ করে দিই, তাহলে সি থেকে পি টু আমি পেয়ে যাচ্ছি। সিপি Yes, টু, সি থেকে পি টু এর মধ্যে কি কি আসছে তুমি দেখো, এডি আসছে, এবি আসছে, প্লাস বিসি আসছে। এগ্রি করছো কিনা বলো? বুঝতে Yes, পারছো? ma'am. ম্যাম ওই লাইনটা সবাই আরেকবার বুঝতে- বলুন, ম্যাম ওই লাইনটা আরেকবার বলুন। বুঝতে পারলাম না, একবার বলুন। আবারও বলছি, আমি এবারে সি পয়েন্টের এগেনস্টে ইনভলিউটটা কন্টিনিউ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সি মানে আমার এ থেকে শুরু হয়েছে তো জিনিসটা, তাহলে এই মাপটা নেব, এই মাপটা নেব, আর এই মাপটা নেব, এডি এবি আর বিসি, এডি এবি আর বিসি। এবার দেখো এডি এবি এইটা সমান তো পি ওয়ান আমি পেয়েই গেছিলাম, বিপি ওয়ান, তাই তো? এবার তার সাথে আমি যদি বিসি কে যোগ করে দিই, তাহলে কি সেটা সি থেকে পি টু ডিস্টেন্স হচ্ছে না? ভালো করে ভেবে দেখো, এই দুটো লাইন দেখো, এই দুটো লাইন বুঝতে পারছো কিনা দেখো। অ্যাকচুয়ালি প্রতি 90 Yes, ডিগ্রি ma'am. রোটেশনের সঙ্গে সঙ্গে তোমার একটা করে সাইড লেন্থ বেড়ে যাবে। খেয়াল করো, যখন নাকি ম্যাডাম এ থেকে বি কে রেডিয়াস করে এ কে সেন্টার করে এপি ওয়ান পেয়েছিলেন, অর্থাৎ এবি লেন্থটাকে কিন্তু ওখানে একটা সাইড লেন্থকে ওখানে প্রেজেন্ট করলেন। এরপর কথা হবে দুটো সাইড লেন্থকে প্রেজেন্ট করতে যাবেন, যেখানে বি পি টু যেটা হয়েছে। দুটো সাইড লেন্থ মানে দেখো তো, আমরা তো ম্যাডাম দেখাচ্ছেন যে এপি ওয়ান তো একটা সাইড লেন্থ এবির সমান, প্লাস বি এবি নিজে একটা, তাহলে অ্যাকচুয়ালি বি থেকে পি ওয়ান এইটুকু রেডিয়াস নিয়ে উনি আর্ক টানলেন, অর্থাৎ রেডিয়াস করে উনি আর্ক টানলেন, যেটা কিনা বিপি টু তে পয়েন্ট পেলেন। অর্থাৎ দেখো উনি যখন বি পয়েন্টে আঁকলেন তখন দুটো সাইড লেন্থ হয়ে গেল। নেক্সট তাহলে সি তে বসিয়ে কটা সাইড লেন্থ হবে? তিনটে সাইড লেন্থ হতে হবে। তার মানে তিনটে সাইড লেন্থ কোনটা? বিপি টু তো দুটো সাইড লেন্থ রয়েছেই, প্লাস বিসি নিজে একখানা। তাহলে সি থেকে পি টু ডিস্টেন্সটা নিয়ে আর্ক টানলে পরেই আমার চলে যাবে একদম তিনটে লেন্থ পেয়ে যাব, পি থ্রি। এবার কি বুঝতে পারছো? Yes, sir. Yes, ma'am. সেন্টার করলাম সি, সি থেকে পি টু, দেখো সেন্টার আমার সি, রেডিয়াস হচ্ছে সি পি টু, সেন্টার সি, সি পি টু নেবো যখন আমি, তখন এই কার্ভটাই কন্টিনিউ হয়ে এই আসবে। এই পয়েন্টটা ধরো আমি নাম দিলাম পি থ্রি। এবার ডি পয়েন্টের জন্য তোমরা পারো, আমি আর বলবো না, বলো। ম্যাম আরেকবার দেখাবেন? বি থেকে পিচ্ছি। ম্যাম আরেকবার দেখাবেন? Ma'am, B টা হবে কোনটা বলো? AD plus AB plus BC plus CA. ম্যাম P2 থেকে P3 যেটা নিয়েছেন ওটার একবার দেখাবেন? হ্যাঁ, সেন্টার আমি সি নেব, রেডিয়াস আমি সি পি টু নেব, সিটা সেন্টার, রেডিয়াস সিপি টু নিয়ে একটা আর্ক ড্র করব, যে কিনা এই যে পারপেন্ডিকুলার লাইন যেটা সি দিয়ে বেরিয়েছে এক্সটেন্ড করেছি, সেই লাইনটাকে পি থ্রি পয়েন্টে মিট করে বা কাট করে। ঠিক আছে? এই অবধি সবাই বুঝতে পারছো? Yes, ma'am. কি করব, লাস্ট পয়েন্ট, অর্থাৎ আমাকে ডি পয়েন্টের জন্য, অর্থাৎ সুতোটা দেখো এই গেছে, এই গেছে, এই গেছে, এরপর তো তাকে আবার এখানে আসতে হবে সুতোটাকে। CD টা add হবে। হ্যাঁ, তাহলে সিডিটা অ্যাড হবে। তাহলে আমি কি বলতে পারি না যে পি থেকে পি3 আমি যদি নিয়ে নিই, তাহলে আমি সবাইকে পেয়ে যাচ্ছি, এডি এবি Yes, ma'am. বিসি এন্ড সিডি। বিসি সিডি। দেখো আবার আমি বলছি, দেখো এটা লিখতে পারি কিনা দেখো, ডিপি3 সমান এবি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি। এটা এগ্রি করছো কিনা দেখো। হুম ম্যাম।
ইয়েস ম্যাম। কার্ভে যত কেউ কার্ভ বুঝতে না ড্র পারলে বলবে, কেউ বুঝতে না পারলে বলো হ্যাঁ। প্লিজ। যত কার্ভ ড্র করেছো, ফ্রেঞ্চ কার্ভ তো বেশ কষ্ট দিয়েছে তোমাদের। এই একমাত্র পলিগনের ক্ষেত্রে তোমাদের ফ্রেঞ্চ কার্ভ ইউজই করতে লাগবে না, তো তোমাদের ভীষণ ভালোভাবে হেল্প করতে পারে। তাহলে আমি কি করলাম, ডি কে সেন্টার করলাম আর ডি পি রেডিয়াস নিলাম। ডি সেন্টার ডি পি রেডিয়াস নিয়ে এই হয়ে গেল। এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ P4 পয়েন্ট। তাহলে আমার কার্ভ কোনটা, ডি থেকে স্টার্ট হয়েছে, তোমরা কিন্তু এরকম দুবার করে করবে না, একদমই করবে না। আমি এটা তোমাদের দেখানোর জন্য করেছি। এই যে ডি লাইনটা এর উপরেই কাট করেছি, এর উপরেই পড়ছে, সবার ক্ষেত্রেই তাই হবে। দেখো এ যখন এসএম করেছি সে এই পয়েন্টে কাট করছে পয়েন্টের উপর, বি দিয়ে যখন কাট করেছে, সি দিয়ে যখন করেছে তখন সি দিয়ে যে লাইনটা গেছে তাকে এখানে মিট করেছে, তুমি ডি দিয়ে যখন পাস করেছে তখন এই পয়েন্টে মিট করেছে। সব থেকে ইজি কি না বলো, চেঞ্জ কার্ভ লাগবে না। ইয়েস ম্যাম। বোঝা গেছে? পারবে? এবার Yes, আমি ma'am. ডাইমেনশনটা ডাইমেনশন এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করো। আমি কিন্তু এখন 40 লিখলাম, কিন্তু এখানে আমি লিখবো স্কেল 1:2. এখানে কিন্তু আমি 40 লিখবো, এখানে কিন্তু আমি ভুলেও 20 লিখবো না। এই জন্য আমি এখানে মেনশন করে দিচ্ছি স্কেল 1:2। ঠিক আছে? জয়ন্ত রেডি? ইয়েস ম্যাম। ম্যাম রেডি? হ্যাঁ ম্যাম। রেডি? তাহলে আমি Ready স্ক্রিন অফ আছি। করছি। ম্যাম বলছি আরেকবার একটু বুঝিয়ে দেবেন? স্যার আঁকছেন দেখো, হ্যাঁ। স্যার আঁকছেন। ঠিক আছে? ওকে ম্যাম। দেখা যাচ্ছে শীটটা? দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, আমরা এবার একটা স্কোয়ারটাকে এঁকে নিই। হ্যাঁ, বললো দুধ আছে, দুধটা লাগাই। স্কোয়ারটা আঁকার জন্য কেউ দেখতে না পেলে, আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না, তোমরা কেউ দেখতে না পেলে একটু জানিও। হ্যাঁ, আচ্ছা, প্রথমে স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা রোটেট হয়েছিল, ওই জন্য ভাবছিলাম হয়তো স্ক্রিনটা, আপনার স্ক্রিনটা ছোট আসছে, আমি রোটেট করে দিতে ঠিকঠাক আসছে। আচ্ছা, আমি একটু স্কোয়ারটা আঁকার জন্য একটা প্রথমে হরাইজন্টাল লাইন আঁকলাম স্কোয়ারে। এবার হরাইজন্টাল লাইনটার মেজারমেন্ট কত করে নেব? 20 মিলিমিটার। যদি ম্যাডাম কোশ্চেন কিছু দেখা যাচ্ছে না স্যার, লাইট পড়ে গেছে। সঞ্জীব মোদক তুমি নিজেকে মিউট করো, সঞ্জীব মোদক নিজেকে মিউট করো। দেখা যাচ্ছে না বলছে প্রিয়াঙ্কা, দেখতে দেখা যাচ্ছে না? খুব হালকা দেখা যাচ্ছে। এবার একটু ডার্ক করে না, একটু ডার্ক করে আঁক তাহলেই হবে। স্যার Okay, ক্যামেরাটা একটু আমি ক্যামেরাটা নিচে হবে বলে, তাই তো? আর নিচে হবে না, হ্যাঁ আর তো নিচে একটু ডার্ক করে আঁক। নেক্সট, এই 20 মিলিমিটার থেকে আমি দুটো ভার্টিক্যাল লাইন আঁকলাম। টি এর ওপর সেট স্কয়ার বসিয়ে আমি দুটো ভার্টিক্যাল লাইন আঁকছি, এখানে একটা আর এখানে একটা। সঞ্জীব মোদক তুমি নিজেকে মিউট করো, ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। অর্গানাইজার স্যার একটু দেখুন না সঞ্জীব মোদককে মিউট করা যায় কিনা। কোনো রেসপন্সই করছে না। আমি এবার এই স্কোয়ারটা কমপ্লিট করার জন্য স্কোয়ারের যে লেন্থের সাইড লেন্থ আছে, আমি আরেকবার ডায়াগোনাল স্কেল দিয়ে 20 না মেজার করে আমি জাস্ট কম্পাস দিয়ে দুটো মার্কিং করে রাখলাম। নেক্সট, তুমি টি এর হেল্প নিতে পারো, আদারওয়াইজ আর যেহেতু মেজারমেন্ট করাই রয়েছে
আমি প্লেন ডায়াগোনাল স্কেল দিয়ে এঁকে নিলাম। তবে খুব ভালো হয় টি দিয়ে করাটাই বেটার। নেক্সট কি করব, নেম দিচ্ছি। যদি এই স্কোয়ারটা আমার কোশ্চেনে দেওয়া ছিল তাহলে স্কোয়ারটা আমার ডার্ক লাইনে হবে। নেক্সট নাম দিচ্ছি, দিস ইজ এ, দিস ইজ বি, সি অ্যান্ড ডি। কেন ভেতর দিকে নামটা দেওয়া হলো? যাতে আমাদের কার্ভটা কোনো অবস্ট্রাকশন না আসে লাইনগুলো আঁকার সময়। এরপরে কি করতে হবে, প্রত্যেকটা সাইড যে আছে সেই সাইডগুলোকে এক্সটেন্ড করে দাও। তাহলে আমাকে কি করতে হবে, বি থেকে এর দিকে একটা লাইন টানতে হবে। কি হেল্প নেব? অবভিয়াসলি এটা পারপেন্ডিকুলার লাইন ছিল, তার মানে সেট স্কোয়ার দিয়ে আমি ভার্টিক্যাল লাইন আঁকলাম নিচের দিকে। এগুলো থিন লাইন হওয়ার কথা, আমি ডার্ক আঁকছি কিন্তু থিন লাইন হওয়া উচিত, কারণ এগুলো আমাকে ড্রয়িং করতে হেল্প করছে। নেক্সট, ডি এ থেকে আমার একটা হরাইজন্টাল লাইন আসা উচিত। ডি এ মানে ডি থেকে এ এর দিকে হলো। নেক্সট, এ থেকে বি এর দিকে নেক্সট, এটা গেল এদিকে, সরি, বি থেকে এ এলো, সি থেকে বি, এটা সি থেকে হবে। স্যার আর এ থেকে বিটা তো হবে না, ওটা তো ডি থেকে না সিটা না হবে। না, হ্যাঁ হ্যাঁ, এটা এদিক গেল, এটা এদিকে, এবার ডিসি বাড়বে। তাহলে এডি এদিকে বাড়বে। ডবল লাইন হয়ে যাবে, খুব সাবধান ডবল লাইন যেন না হয়। দেখো তো এই অবধি ঠিক হলো কিনা। এবার কি করব, কম্পাসের হেল্প Yes, নেব। sir. কম্পাস দিয়ে একটু অন্যভাবে একটু বুঝিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি এটা যদি 1 নাম্বার লাইন হয় তাহলে এখানে সাইড লেন্থকে একবার কাট করব, এটাকে দুবার কাট করব, এটাকে 3বার কাট করব, এটাকে 4বার কাট করব, এভাবে এগোতে থাকবে। সেটাকেই আমরা ফ্রেঞ্চ কার্ভের জয়েনিং এর ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করব, একবারে রেডিয়াসটাকে নিয়ে সার্কেল লিখে নেব, তাহলে ফ্রেঞ্চ কার্ভে ইউজ করতে হবে না। তাহলে প্রথমে কি, একবার ওয়ান টাইম, তার মানে এডির যা লেন্থ আছে এখানেও সেই লেন্থটাই আসবে, প্রেজেন্ট করব। তাহলে আমি কম্পাস দিয়ে রেডিয়াসটা নেব এডি, অর্থাৎ তার যে সাইড লেন্থ আছে সেটা, সাইড লেন্থ আছে। তাহলে আমি কি করলাম, সাইড লেন্থটাকে মেজার করে আমি একবারে এই অবধি এলাম। দিস ইজ পয়েন্ট P1। দেখো তো এই লাইনটার মধ্যে এটা একবার কাট করলো, তাহলে এখানে কতবার হবে, দুবার, দুবার। তার মানে কি বি থেকে দুবার হতে গেলে আমি এখানে একটা সাইড এখানে পেয়ে যাচ্ছি, প্লাস এই সাইডটা, তাহলে এই দুবার সাইড হয়ে যাচ্ছে, 2 টাইমস অফ দ্য সাইড লেন্থ। তাহলে আমি কি করব, এবার বি থেকে P1 রেডিয়াস নেব। নিয়েছি, নিয়ে হলো, দিস ইজ P2। নেক্সট, তাহলে এখান থেকে কত হবে, 3 টাইমস হবে, 2 টাইমস এখানে এসেই Yes. গেছে, প্লাস অ্যাডিশনাল হচ্ছে সাইড লেন্থ নিজের একটা রয়েছে বিসি টুকু। তাহলে আমি সি থেকে P2 যদি আমি মেজার করি, দিস ইজ P3।
অ্যান্ড লাস্টেরটা 4টে আসবে, 4 টাইমস আসবে। তাহলে কি করতে হবে, এখান থেকে এইটুকুই লেন্থটা সেটাকে নিয়ে করলেই এসে যাবে। এখানে 3 টাইমস আছে প্লাস এর নিজস্ব একটা সিডিটা। তো ডি থেকে P3 মেজার করো। দিস ইজ অনেক P4। বড় হবে তো? হ্যাঁ হ্যাঁ, একটু অনেক বড় হয় ছবিটা। তার জন্য কি করতে হবে, আমাকে প্রয়োজনে আমাকে হাফ স্কেলে এঁকে নিতে হবে। যদি 40 মিলিমিটার সাইড লেন্থ ছিল, আমি এটাকে 20 করে আঁকলাম। কিন্তু আমাকে ডাইমেনশন দেওয়ার সময় কি করতে হবে, ডাইমেনশন দেওয়ার সময় খেয়াল করতে হবে আমার যেন মানে ড্রয়িং এর কোশ্চেনও যেন ঠিকঠাক থাকে, আবার কথাও যেন ঠিকঠাক থাকে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে আমাকে ডাইমেনশনে দেওয়া ছিল 40 মিলিমিটার, তাহলে আমাকে কি করতে হলো, প্রথমে এক্সটেনশন লাইন টানলাম। আমি এখানে ডাইমেনশনটা দেব, ডাইমেনশনটা লাইন টানলাম, ডাইমেনশন লাইন, অ্যারো হেড দিচ্ছি। আমার এখানে লেন্থ অ্যাকচুয়াল কত লেন্থ আছে, 20 মিলিমিটার ড্রয়িং এর মধ্যে, 20 আছে। তো আমি লিখবো কত, 40, কারণ কোশ্চেনে 40 বলা ছিল। যেই আমি এখানে 40 লিখলাম 20 কে, তা আমি তো কোনো ভুল কিছু বলিনি, সেটা প্রমাণ করে দিতে হবে কি করে, সেটা হতে হবে তখন লিখতে হবে স্কেল 1:2। এটা কত হবে, কেন 1:2 হবে সেটা একটু দেখে নিই। কারণ হচ্ছে স্কেল বা RF ইকুয়াল টু, আমি একটু রাফ ওয়ার্ক করছি, স্কেল ইজ ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ, ইজ ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং কত ছিল, 20 মিলিমিটার। 20 মিলিমিটার। আমার এলো 1:2, দেন স্কেল 1:2। ক্লিয়ার? স্যার স্যার রাফ যেটা না স্যার, হ্যাঁ বলো বলো, রাফ যেটা রাফ করলাম যেটা সেটা এটা দেখতে পেলাম না, মানে বুঝতে পারছি না কিভাবে। RF এটা তো আমি বোর্ডে RF আগে শোনালাম। RF এর ঠিক আছে, ফর্মুলাটা বোর্ডে মনে আছে? RF এর ফর্মুলাটা আমি বুঝিয়ে দিচ্ছি, বোর্ডে আমি বুঝিয়ে দিচ্ছি। না বলছি আচ্ছা স্যার এটা হয়ে গেলে না, বলছি স্যার এটা হয়ে গেলে স্কেচটা হয়ে গেলে এটা ফুল একটা পিক্সেলের গ্রুপটাই দিয়ে দেবেন। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমার দেবেন বক্তব্য স্যার। হচ্ছে যে বোঝোনি তাকে আমার বোঝানোটা প্রথম কাজ। সেটা হচ্ছে তুমি RF এর ফর্মুলাটা লিখেছি, মনে আছে RF এর ফর্মুলাটা? হোয়াট ইজ RF? RF ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। মনে পড়ছে পায়েল? RF ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। তাহলে RF এর জায়গায় এখন আমরা RF না লিখে, যখন স্কেল হয়ে গেছে ছবির নিচে আমরা স্কেল লিখি, আর স্কেলের নিচে RF লিখি। তো এখানে স্কেল ইকুয়াল টু কত হবে, লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ। লেন্থ অফ ড্রয়িংটা কত ছিল আমাদের মতে, আমরা মেজার করে দেখছি 20 মিলিমিটার দেখাচ্ছে, মানে লেন্থ অফ ড্রয়িং। কিন্তু অ্যাকচুয়াল লেন্থ কত হওয়া উচিত, ম্যাডাম যেটা কোশ্চেনে দিয়েছেন 40 মিলিমিটার। তাহলে আমার স্কেল কত হলো, লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ 20/40 ইজ ইকুয়াল টু কাটাকুটি করে 1:2, হাফ এলো মানে 1:2। এবার ম্যাডাম আরেকবার স্যার বুঝিয়ে দিচ্ছেন, যদি কেউ না বোঝো আরেকবার বুঝিয়ে দিন। স্যার স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। হ্যালো স্যার। স্যার বলছি ওই যে রাফ ওয়ার্কটা যেটা হ্যাঁ করলেন, নীলাঞ্জন বলো। ওটা কি আমাদের শিটেও করে দেখাতে হবে যে স্কেলটা কিভাবে 1:2 তে এলো? না 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 না, করে দেখানোর দরকার নেই, করে দেখানোর দরকার নেই। এটা শুধু আঁকবে আর স্কেল 1:2 লিখবে, স্কোয়ারটা ডার্ক হবে, ইনভলিউটটা ডার্ক হবে, আর ডাইমেনশন 40 দেবে। P1 P2 P3 P4 এই পয়েন্ট গুলো Okay, দেবে, আর okay. কিছু দরকার নেই। ঠিক আছে? এখন এখন তুমি যা দেখতে পাচ্ছ আমার ড্রয়িং এর মধ্যে সেটুকুই থাকবে। ম্যাডাম ওই ক্যালকুলেশন গুলো পাশে যেগুলো দেখিয়েছেন সেগুলো তোমার বুঝতে সুবিধার জন্য, বা পরে যাতে তুমি মনে রাখতে পারো, বা তুমি যাতে পরীক্ষার আগের দিন বুঝতে পারো, তার জন্য ম্যাডাম ওটা বোর্ডে পাশে বোর্ড ওয়ার্কে লিখেছেন। ওটা কিন্তু ড্রয়িং এর মধ্যে লিখবে না। ড্রয়িং এ শুধু আমি যেটুকু Okay. এঁকেছি সেটুকুই শীটের মধ্যে থাকবে। তোমার মনে রাখার সুবিধার জন্য তুমি সমস্ত ইনফরমেশন গুলো লিখে রাখতে পারো বোর্ড ওয়ার্ক গুলোকে, কিন্তু ওটা তোমার জানার জন্য। কিন্তু শীটে প্রেজেন্টেশন করার সময় কিন্তু ওই লেখাগুলো থাকবে না। ক্লিয়ার? পায়েল স্কেল Yes, বোঝা sir. গেছে? পায়েল স্কেল বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা সার্কেলের ইনভলিউটটা একটু দেখে নিই। আমি ওটা ভিডিও করেছি,
সার্কেলের ইনভলভটা একটু দেখে নি। জয়ন্ত তুই কিন্তু ছবিটা তুলে পাঠিয়ে দিস গ্রুপে, ঠিক আছে? ওকে 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 সার্কেলটাতে কিন্তু আমরা হেল্পলেস, আমাদের ফ্রেঞ্চ কার্ভ ইউজ করতে হবে। কাজেই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আরেকটা প্রসিডিওর আমরা জানতে পারছি, যেটা অ্যাপ্লাই করতে পারি আমরা স্কোয়ারেও অলসো। দেখে নাও। সার্কেলটা তোমরা এইভাবে কোশ্চেনটা লিখতে পারো, ড্র অ্যান ইনভলিউট of a circle of phi আমি 30 নিচ্ছি, ঠিক আছে? যেহেতু ইনভলভটা অনেকটা জায়গা বেশি না, সেহেতু আমি phi 30 মিলিমিটার করে নিচ্ছি। তাহলে কি করব? phi 30 মানে আমার রেডিয়াস কত হবে বলো? 15 মিলিমিটার। 15 ম্যাম। 15 রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। এইটুকু আমরা সবাই করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমাকে কি করতে হবে? 12 ভাগ করতে হবে। 12 ভাগটা নিশ্চয়ই আমরা পারবো। যেটা পারবো না আমি কিন্তু সেটা দেখাবো, হ্যাঁ, এবং সেটা দেখতেই হবে তোমাদের। তোমরা ট্যানজেন্টটা আঁকতে পারবে না, আমাকে ট্যানজেন্টটা দুটো সেট স্কোয়ার দিয়ে দেখাতে হবে। কাজে 12 ভাগ সবাই বুঝতে পারবে তো, করতে পারবে তো 12 ভাগ? বলো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম করতে পারবো। 12 ভাগটা শেষ স্কয়ার দিয়ে করবো তো? হ্যাঁ অবশ্যই। এবং কোন সেট স্কোয়ার? 30 60 সেট স্কোয়ার। ওকে, 30 66 সেট স্কয়ার। এটা হচ্ছে আমার 1, এটা 2, এটা 3 4 5 6, খুব ছোট হচ্ছে, কি দেখতে পাচ্ছ তোমরা? 7 8 9 10। দেখা যাচ্ছে না প্রায় ওই 1 2। দেখার দরকারও নেই। সার্কেলটা ছোট করেই করতে হবে, নাহলে ইনভলিউটটা তো আসবে না বোর্ডের মধ্যে, ঠিক আছে? কারণ আমাকে তোমাদের দুটো সেট স্কোয়ার ধরে ট্যানজেন্ট আঁকাটা দেখাতে হবে, সেজন্য আমি সার্কেলটাকে ছোট করেছি। ক্লকওয়াইজ আমি নাম দিচ্ছি আমার একদম যেটা বেসের সাথে থাকবে, অর্থাৎ হরাইজন্টাল লাইন, যেটা হবে আমার 12 পয়েন্ট। সাইক্লয়েড আমি এই দিক থেকে নাম দিয়েছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে আমি ক্লকওয়াইজ নাম দেবো। অর্থাৎ 12 এর পরে হচ্ছে 1 2 3 4 5 6, 6 হচ্ছে আমার পিক পয়েন্ট, 7 8 9 10 11 12, ঠিক আছে? এবারে দেখো কিভাবে আমরা ট্যানজেন্ট ড্র করি, খুব ভালোভাবে দেখতে। আমাকে 1 আর 7 আমার সেম লাইনে আছে, এটা এগ্রি করছো? 1 আর 7, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এই হচ্ছে আমার 1, এই হচ্ছে আমার 7, এটা দেখা যাচ্ছে? ইয়েস এবারে ম্যাম। 1 আর 7 কে, এখানে আমার টি লাগবে না, দুটো সেট স্কয়ার লাগবে। 1 আর 7 কে আমি এইভাবে বসালাম, এমন ভাবে বসাবো এবং দেখে নেবো 1 আর 7 পয়েন্টটা সেট স্কয়ারের সাথে লাই করে আছে কিনা, মানে ফাঁক যেন কোনো থেকে না যায়। যেই হয়ে গেল আমি এবার একে এইভাবে সেট করলাম। সেট করার পর একে যতটা পারবে নামিয়ে নিয়ে আসো, যতটা পারবে নামাবে। দেখা যাচ্ছে আমার এটা। এইবার আমাকে 1 পয়েন্ট দিয়ে আমাকে ট্যানজেন্ট আঁকতে হবে, অর্থাৎ এটাকে আমাকে 90 ডিগ্রিতে আমি সেট করলাম, 1 দিয়ে এঁকে দিলাম। আবার সেম চলে আসো সাথে। আমি যে মেথডটা শেখাচ্ছি সেটা একটু কষ্টকর হলেও এটা কিন্তু অনেক টাইম কম লাগবে, একবারে দুটো হয়ে যাবে। একবারে যদি দুটো তুমি না করো, একটা একটা করে যদি করতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে বাবা। আমি আবার দুইয়েরটা দেখাবো। আমি একবারে দুটো টানছি, তোমরা যদি মানে কি হবে বলতো, 6 এর আগে সবাই এই দিকে আসবে, অর্থাৎ লেফট সাইডে আসবে, 6 এর পরে সবাই রাইট সাইডে আসবে, সেম যেরকম আমরা সাইক্লয়েডে করেছিলাম, ঠিক আছে? এইবারে তুমি যদি প্রত্যেকটা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি করতে যাও অনেক বেশি সময় লাগবে। আমাদের সময়টাকে ইউটিলাইজ করার জন্য আমরা কি করব, এমন ভাবে সেট স্কয়ারটাকে সেট করবো যাতে দুটো পয়েন্টে আমার একবারে পাস করে যায়। এরপরে দেখো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এই আমার 1 আর 7 পয়েন্ট ছিল, এটা ছিল আমার মিড পয়েন্ট সার্কেলে, একদম এখানে সেট করলাম। সেট করে দেখে নিলাম 1 আর 7টা আমার পেন্সিলের টিপে আসছে কিনা। যদি পেন্সিলের টিপে আসে তার মানে এটা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এটা সেটিংটা এই সেট করলাম,
একদম নিচে, যতটা নিচে পারো নামিয়ে নিয়ে আসো। কেন? না আমার 1 থেকে নিচের দিকে আসতে হবে, 7 থেকে ওপরের দিকে যেতে হবে। এবার দেখো এটাকে আমি 90 ডিগ্রিতে সেট করলাম, করে এই যে 1 পয়েন্টটা আছে তার থেকে আমি নিচে নামালাম, আবার এইখানে বসালাম। যদি মনে হয় সেট স্কয়ার নড়ে গেছে তো আবার তোমাকে সেট করতে হবে। 7 থেকে যে যাবে তাকে আমি ওপরে টানলাম। বোঝা গেল? বোঝা গেল? আমি আবার 2 বলবে না, মাঝখানে কেটে গেছিল একটু, ওই দুটো ট্যানজেন্ট টানলাম তারপরে। আমি 2.8টা দেখাচ্ছি, দেখো। যে 1.7 বোঝনি সে 2.8টা দেখো, বুঝে যাবে একই রকম ভাবে। এটা 2 করে দিচ্ছি, এটা 8 করে দিচ্ছি। দেখো আগে ছবিতে দেখো, 2 আর 8 আমি সেট করলাম। এমন ভাবে সেট করবো যেন 2 মিড পয়েন্ট আর 8 যেন আমার ঠিকঠাক আসে। যেই সেটিং হয়ে গেল, এই আরেকটা সেট স্কয়ারকে আমি এর সাথে জুড়ে দিলাম। এবার একে অনেকটা নিচে নামিয়ে আনবো। টু দিয়ে আমি নিচের দিকে যাব, এইট দিয়ে আমি ওপরের দিকে যাব। এখানে আবার দেখাই, ঠিক এই লাইনগুলো চরকি যেমন হয় না, বাজি ফাটে চরকি, সেটা যেমন হয় সেভাবে ঠিক দেখতে লাগবে। হ্যাঁ এই দেখো, আবার এখানে দেখো, এই আছে আমার 2.8 লাইন। এই আমি সেট করলাম, লাগিয়ে দিলাম, সরিয়ে আনলাম, টু দিয়ে নিচে যাব, 8 দিয়ে ওপরে যাব। ঠিক আছে? বোঝা যাচ্ছে? টাইম হয়ে আসছে, কাজে আমি হ্যাঁ 3 যেহেতু আমার এই লাইন আছে, 3 কিন্তু আমি একদম ডিরেক্ট পারপেন্ডিকুলার নামাবো সেট স্কয়ার দিয়ে। সিমিলারলি আমার 9ও তাই আসবে, একদম সোজা সেট স্কয়ার দিয়ে 90 ডিগ্রি। 4 আর 10 সেম মেথড অ্যাপ্লাই করব, এই রকম আসবে, এই রকম আসবে। 5 আর 11, 5 আসবে আমার এই রকম, 11 আসবে আমার এই রকম, 12 খুব ভালো ছেলে, 12 একদম স্ট্রেট চলে যাবে বাই দ্য হেল্প অফ টি। এবার যেটা করব সেটা খুব ভালো করে দেখি, এটা হচ্ছে আমার পি পয়েন্ট বা 12 পয়েন্ট। এখান থেকে আমি এর সংখ্যা কত বের, হ্যাঁ হ্যাঁ 6 আসবে আমার এই সোজা। এবার দেখো আমি কি করব, একে আবার এই যে 12টা নিয়েছি, এই 12কে আবার আর্কের লেন্থ নিয়ে 12 ভাগ করব। 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, এইভাবে করতে করতে আপ টু 12 প্রাইম অবধি আমি যাব। স্টুডেন্ট দেখো, ওই ম্যাডাম যেটা 7 পয়েন্ট থেকে যেটা করেছেন, 7 পয়েন্টই তো বোধহয় নাকি 8 পয়েন্ট, ওটা 6 এর তলা দিয়ে যাবে। প্রিয়াঙ্কা ওই ক্রস করে গেছে না, ওটা মুছে ঠিক করে ক্রস করে। হ্যাঁ আমি যেহেতু হাতে এঁকেছি সেহেতু এত বাজে আসছে। ঠিক আছে, আমি আগে 6টাকে সোজা করে, 6টা হরাইজন্টাল হবে। হ্যাঁ 5 6 7 8 9 10, একে 11 করে দাও, আর একটাকে 12 প্রাইম করে। প্রাইম কেন দিলাম, যেহেতু এখানে আমি 1 2 3 4 দিয়েছি ওই জন্য ওখানে প্রাইম দিলাম। ফার্স্ট কি করব দেখো, এটা আমার 1 পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস। সেন্টার নেব 1, রেডিয়াস নেব পি থেকে 1 প্রাইম, পি থেকে 1 প্রাইম। এই দেখো পি থেকে 1 প্রাইম, এইটুকু আমি মাপটা নিলাম। দেখতে পাচ্ছ সবাই কম্পাস? 1 দিয়ে যে ট্যানজেন্টটা টেনেছি, সেই 1 থেকে এই দেখো এই যে এই লাইনটা 1 থেকে আমি 1 এ বসালাম, বসিয়ে কেটে দেব। হলো? তারপর নেক্সট আসছে কি, সেন্টার করব 2 আর করব পি থেকে
2 2 প্রাইম। প্রাইম। এই যে দেখো পি থেকে আমি 2 প্রাইম মাপটা নিলাম, 2 দিয়ে যে ট্যানজেন্টটা টেনেছি সেই 2 এর পয়েন্টে এলাম, এসে আবার ওখানে কাট করলাম, এইরকম একটা জায়গায় এলো। নেক্সট পয়েন্টটা বলো তো কি হবে? সেন্টার 3 করবো আর রেডিয়াস কত P2 3 করবো? প্রাইম। P2 3 প্রাইম। P3 প্রাইম, ঠিক আছে? এই আসবে, তারপর আসবে কে? 4 P4 প্রাইম। P থেকে 4 মাপটা নেব, বসাবো, এইভাবে P5 আসবে, P6 আসবে, P7, P8, P9, P10, 11, অবভিয়াসলি দেখবে লাস্টে এখানে মিলবে। এবার কি করবো? যাওয়ার পর আমরা 3 পয়েন্ট দিয়ে কার্ভ যোগ করি, ফ্রেঞ্চ কার্ভ, এইভাবে যোগ করবো। ভয়ানক দেখতে হবে, কিন্তু ভয় একদমই পাবে না, লাস্টে 12 এসে মিট করবেই। পুরো ছবিটার মধ্যে আমার সার্কেলটা ডার্ক হবে আর এই কার্ভটা আমার ডার্ক হবে, ঠিক আছে? আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি, আমি আবার একবার রিপিট করে দেব, এটার ভিডিও আমি পাঠিয়ে দেব, কিচ্ছু চিন্তা করো না। এটা ছিল আমার 530, এভাবেও দেখাতে পারি, অথবা আমরা যেমন শিখেছি সেভাবেও দেখাতে পারি। এইটার ধরো একটু ফাঁকা থাকবে, আমি ধরো দেখিয়ে দিলাম 5, অবভিয়াসলি স্কেল কত? 1:1। কোনটা বলবো এবার আমাকে ম্যাম কোন জায়গাটা? ম্যাম কোথায় 1:1 কোথায় হলো? তো 1:2 হতো। কেন বাবা? ম্যাম আপনি তো 15 ম্যাম আপনি তো 15 মিলিমিটার নিয়েছিলেন ডায়ামিটারটা। 15 মিলিমিটার তো ডায়ামিটার নিয়ে 15 মিলিমিটার রেডিয়াস। সরি ম্যাম, রেডিয়াস নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো 30 তো হাফ করলে 15ই হয়। 30 তো আমার ডায়ামিটার বাবা। ও আচ্ছা ম্যাম ঠিক আছে। স্কেলিং করেননি, রেডিয়াস ডায়ামিটার থেকে হাফ করে করে নিয়েছেন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বোঝা Yes, গেল? ma'am, yes, ma'am. হ্যাঁ, 530 মানে ডায়ামিটার ছিল আমার 30, তাকে আমি হাফ না করলে আমি রেডিয়াস পাবোই না, রেডিয়াস না পেলে আমি সার্কেলই ড্র করতে পারবো না। এটা আমার 1:1 স্কেলেই হয়েছে, ঠিক আছে? Yes, ma'am, yes, ma'am. পারবে করতে নাকি আমি আরেকবার বলে দেবো? ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি যে ওই কার্ভটা হচ্ছে পেন্সিল কম্পাসেই করবো তো? না, এটা পেন্সিল কম্পাসে আসবে না তো। সেজন্যই তো বলা, পেন্সিল কম্পাস এটা আসবে না। ও ঠিক আছে। এখানে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করতেই হবে। হ্যাঁ, এটাতে ফ্রেঞ্চ কার্ভ লাগবেই বাবা, ঠিক আছে? আচ্ছা প্রিয়াঙ্কা, আজকে ড্রয়িংটা করার সময় লাগবে না, তুই আরেকবার পারলে এটা একদম। বুঝিয়ে দে আরেকবার। কোন জায়গাটা বোঝাবো সেটাই জানতে চাইছি, যে ওদের ট্যানজেন্টটা ধরে শেখানো বোঝাবো নাকি পয়েন্ট গুলো নেওয়াটা বোঝাবো, কোনটা বোঝাবো বলো, আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি। ম্যাম পয়েন্টটা যেগুলো নিলেন ওইটা আরেকবার বলে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখো ফার্স্টে আমি করব 1 থেকে, আমার 1 হচ্ছে এইটা, ঠিক আছে? আমি কি করব? P থেকে 1 প্রাইম, দেখো এখানে লেখা আছে P থেকে 1 প্রাইম মাপটা আমি রেডিয়াস হিসেবে নেব। P থেকে 1 এইটুকু কোথায় বসাবো? 1 দিয়ে যে লাইন ট্যানজেন্টটা টেনেছি এই দেখো কাটলাম, দেখা যাচ্ছে? এরপর দেখো P থেকে 2, P থেকে 2 এই মাপ আমি নিলাম। 2 দিয়ে যে ট্যানজেন্টটা টেনেছি এখানে যদি দেখাই, দেখো এই যে 2 দিয়ে ট্যানজেন্টটা টেনেছি এইখানে কাট করব। আবার তোমরা আবার ওর মধ্যে কাটতে দিও না বাবা, এইখানে কাট করব, হলো? আবার কি করব? P থেকে 3 নেব। P3 মানে এটা কিছুই না, 12 পয়েন্ট থেকে 3 নিচ্ছি আমি। P হচ্ছে ওই পয়েন্টটা যেটা আমরা ইনভলিউট বার করছি। 3 তো আমার একদম ভার্টিক্যাল লাইন, 3 তে বসাবো, কেটে দেব। তারপর কি করব? P থেকে 4 নেব। 4 এইখানে পয়েন্টটা,
যেখানে আমার ট্যানজেন্টটা বেরোচ্ছে এবং সার্কেলটা শেষ হচ্ছে সেইখানে আমি কেটে দিলাম। এটা হয়ে গেল আমার P4 নিলাম। তারপর কি করব, P থেকে 5 এর পরে কিন্তু 6 অব্দি আমার আর কম্পাস যাবে না। 5 এ বসালাম, কেটে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি লাস্ট আমার আসবে 12 এবং ডেফিনেটলি দেখবে 12 পয়েন্টে এসে সে মিট করছে। তার মানে তোমার আঁকা একদম ঠিকঠাক আছে। যারা 3টে পয়েন্ট দিয়ে কার পাস করাতে পারবে না তারা 2টো পয়েন্ট দিয়ে চেষ্টা করো, কিন্তু চেষ্টা করতে হবে। ফ্রেঞ্চ কার্ভ ইউজটা কিন্তু দরকার। বোঝা গেছে? পারবে সবাই? আমি ভিডিও Yes, ma'am. পাঠিয়ে দেব, স্যার তোমাদের স্কোয়ারের ছবিটা পাঠিয়ে দেবেন। দুটো মেথড কিন্তু দুভাবে, অর্থাৎ যদি পলিগন আসে তাহলে স্যারের যে স্কোয়ার মেথড সেই মেথডে চলবো, যদি সার্কেল আসে এই মেথডে করব। এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। পুরো সিলেবাস ধরেই আমরা এগোচ্ছি, তোমরা চোখ বন্ধ করে শুধু আমাদেরকে ফলো করো। আর কোনো যদি প্রবলেম হয়, যেমন একজন বললে তার সাইক্লয়েডে প্রবলেম হচ্ছে, তো তুমি আমাকে পার্সোনালিও পাঠাও ছবি, আমি তোমাকে পার্সোনালি তোমাকে তোমার প্রবলেমটা সলভ করে দেবো। ঠিক আছে? আর কোনো প্রবলেম বাবা? পারবে সবাই করতে? ফ্রাইডে Yes, ma'am. আমরা করো। শীট শুরু করব। আমাদের 2টো শীট শেষ হলো, ফ্রাইডে আমরা নতুন শীট শুরু করে দেব। ঠিক আছে? ওকে। এবং সেটা শেষ করতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা ABCD এই পরের দিন লিখবো। থেকে পজিশন, আজকে আমাদের কার্ভ শেষ হয়ে গেল, কার্ভের সিলেবাসে কার্ভ শেষ হয়ে গেল। এরপর আমরা কি প্রিয়াঙ্কা কোনটা করবো এরপর? লেটারিং করিয়ে দিই। লেটারিংটা আমাদের বাকি ছিল। আমরা হরাইজন টি কিন্তু মাস্ট, লেটারিং করতে গেলে টি কিন্তু আমাদের লাগবেই। যাদের টি সেট স্কোয়ার স্কোয়ার নেই তারা কিন্তু আমাদের টি স্কোয়ারটা কিনে ফেলো। টি স্কোয়ার ছাড়া কিন্তু ড্রয়িং শিটে লেটারিং করা পসিবল হবে না, কারণ একটা গ্রাফ আঁকতে হবে। সেই গ্রাফটা কিন্তু আমাদের টি স্কোয়ার আর সেট স্কোয়ার লাগবেই লাগবে। গ্রাফ যদি ইরেগুলার হয়ে যায় তখন লেটারিং গুলো কিন্তু ইউনিফর্ম থাকবে না। ঠিক ওরা আছে? যে খাতায় করবে, খাতাতে Okay, sir. লম্বা স্কেল করতে পারবে, তাই না? খাতায় তো এত বড় বড় স্কেল খাতায় যদি করে, হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, খাতায় করুক। অ্যাকচুয়ালি টি স্কোয়ার তো আমি অনেকদিন থেকেই কিনে রেখেছি, কিন্তু এমনি ওইরকম পড়ে আছে, কারণ ওটা ইউজ করতে পারছি না খাতাতে, ড্রয়িং খাতাতে। দরকার নেই, তোমাদের বড় যে লম্বা স্কেল গুলো হয় লম্বা স্কেলটা নেবে। ইয়েস ঠিক ম্যাম, আছে? ফুট স্কেল। হ্যাঁ, লম্বা তোমার ওই লোহার স্কেলটা হলেও হবে, স্টিল রুল হলেও হবে, বা লম্বা যে আচ্ছা, কাঁচের স্কেল হয় সেটা দিলেও, লম্বা স্কেল চাই। ঠিক আছে? একটা গ্রাফ আমাদের বানাতে হবে যেটা লম্বা। ঠিক আছে স্টুডেন্টস, কারো কোনো কোয়ারি থাকলে বলো, নেক্সট ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ অর্গানাইজার স্যার, এন্ড থ্যাংক ইউ অল স্টুডেন্টস। ওকে, থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ অর্গানাইজার স্যার, থ্যাংক ইউ স্টুডেন্ট। Thank you, ma'am and sir. Thank you, ma'am and sir.